Hello, scholars. Hope you all are very fine today. Today, I am going to discuss a very important topic. It's a topic from molecular biology. It is PCR, which is stands for polymerase chain reaction. আজকে আমরা polymerase chain reaction নিয়ে কথা বলবো। মূলত polymerase chain reaction এর একটা ডিফাইনিড ফর্ম, যেটি হচ্ছে RT-PCR। এটি নিয়ে আমরা কথা বলবো। পিসিআরটা কি সেটা দিয়ে শুরু করব এবং পরবর্তীতে আমরা RT-PCR যাব। পিসিআর হচ্ছে এমনই একটা পদ্ধতি, যে পদ্ধতি মলিকুলার বায়োলজি থেকে মূলত এসেছে, যেটা আমেরিকান একজন বায়োকেমিস্ট যার নাম হচ্ছে ক্যারি মুলিস, উনিই হচ্ছেন প্রথম এই পদ্ধতিটা তৈরি করেছিলেন। যে পদ্ধতিতে একটা স্পেসিফিক ডিএনএ পোর্শনকে, ডিএনএ টেমপ্লেটকে আমরা অনেকগুলো কপিতে কনভার্ট করতে পারি। দ্যাট মিনস পিসিআর ইজ এ মেথড which is extensively used in molecular biology to amplify specific DNA portion into its millions to billions of copies of that target DNA, so that we can use those copies for further study. তো আজকে আমরা দেখব যে এই পিসিআর পদ্ধতির যে বিভিন্ন ফর্মগুলো, সেই ফর্মগুলোর মধ্য থেকে আরটিপিসিআরটাকে আমরা একটু ডিসকাস করব। সো আরটিপিসিআরটা আসলে কি? আরটিপিসিআরের যে পুরো নাম সেটি হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিয়াকশন। আমরা এই রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিয়াকশন এই কথাটি যখন বলবো, তখন একটা বিষয় একটু বলবো, যে সেন্ট্রাল ডগমা। একটা কথা আছে যে সেন্ট্রাল ডগমা অফ মলিকুলার বায়োলজি, দ্যাট ইজ ইটস আ রিয়াকশন চেইন which is started from DNA and ended at protein level. সো ইচ অ্যান্ড এভরি প্রোটিন, যে প্রোটিনগুলো আমাদের বডিতে রেগুলার সিনথেসাইজ হচ্ছে, সেই প্রোটিনগুলোর কিন্তু জেনেটিক ইনফরমেশন ডিএনএতে দেওয়া আছে। ডিএনএকে এজন্য কিন্তু রিজার্ভ ব্যাংক বলা হয়, রিজার্ভ ব্যাংক অফ জেনেটিক ইনফরমেশন। একটা ডিএনএ, এটা কমন একটা ব্যাপার যে একটা ডিএনএ আরএনএতে কনভার্ট হয়, যেটাকে হচ্ছে ট্রান্সক্রিপশন প্রসেস বলে। দেন আরএনএ থেকে প্রোটিন হওয়ার যে পদ্ধতি, এটাকে বলা হয় ট্রান্সলেশন। এখন কোনো কারণে আমি যদি আরএনএকে ডিএনএতে কনভার্ট করি, তাকে বলা হবে রিভার্স ট্রান্সক্রিপশন, অর্থাৎ ট্রান্সক্রিপশনের উল্টো। আর এখানে একটি এনজাইমের প্রয়োগ হয় খুব বেশি, সেটি হচ্ছে পলিম্যারেজ এনজাইম। দ্যাটস হোয়াই এই ওভারঅল রিয়াকশানটাকে, যেহেতু অনেকগুলো সাইকেলে হয়, তাই জন্য বলা হয় পলিমারেজ চেন রিয়াকশান। এখন আমরা দেখব যে আরটিপিসিআর এই বিষয়টি আসলে কি। পিসিআরের বেশ কিছু ফর্ম আছে, যেমন অ্যাসিমেট্রিক পিসিআর, ইনভার্স পিসিআর, ইনসিলিকো পিসিআর, কোয়ান্টিটেটিভ পিসিআর। ঠিক তেমনই আরটিপিসিআর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ফর্ম, যেটি অনেকগুলো কাজে ব্যবহার হয়। তবে এখন পর্যন্ত সারা ওয়ার্ল্ডে আরটিপিসিআরের যে ব্যবহার হয়, সেটা হচ্ছে জেনেটিক এক্সপ্রেশন প্রোফাইলিং। জেনেটিক এক্সপ্রেশন প্রোফাইলিং মানে হচ্ছে, আমরা যেহেতু আরটিপিসিআরে আরএনএ থেকে ডিএনএ, অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ অথবা সিডিএনএ তৈরি করছি, এই আরএনএর যে জেনেটিক এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনটাকে আমরা জানার চেষ্টা করি থ্রু আরটিপিসিআর। এখন আমরা একটু দেখি যে এই পিসিআর, যেটা বলছিলাম যে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে আরটিপিসিআর ইউজ হয়, সেই গুরুত্বপূর্ণ কাজটা আসলে কী? গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ইনফেকশাস ডিজিজের ক্ষেত্রে যে কজেটিভ অর্গানিজম, সেই কজেটিভ অর্গানিজমের জেনেটিক ম্যাটেরিয়াল যদি আরএনএ হয়, অর্থাৎ সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ হয়, তাহলে তার এক্সপ্রেশন জানার জন্য আরটিপিসিআর এর কোনো ধরনের কোনো বিকল্প নেই। তার মানে কোনো ইনফেকশাস ডিজিজ, ইউজুয়ালি ইনফেকশাস ডিজিজ হতে পারে ব্যাকটেরিয়া দিয়ে, হতে পারে ভাইরাস দিয়ে। কোনো ইনফেকশাস ডিজিজ যদি এমন কোনো অর্গানিজম দিয়ে হয়, যে অর্গানিজমে, আমি ভাইরাসের কথাই বলবো, কারণ ভাইরাসের যে জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, সেটা হয় ডিএনএ অথবা আরএনএ, দুটো ম্যাটেরিয়াল একসাথে প্রেজেন্ট থাকে না। তাহলে কোনো ইনফেকশাস ডিজিজ যদি এমন কোনো ভাইরাস দিয়ে হয়, যে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়ালটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, ফর এক্সাম্পল এই ধরনের সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ, তাহলে তার এক্সপ্রেশনটা আমরা জানতে পারবো এবং তাকে আইডেন্টিফাই করতে পারবো বাই ইউজিং অফ আরটিপিসিআর। এখন সেটা আমরা কিভাবে করি? এখন আমাদের যে সিচুয়েশন, কোভিড-19 যে করোনা ভাইরাস ডিটেকশন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা একটু এটা জানবো, হাউ টু ডিটেক্ট করোনা ভাইরাস ইউজিং আরটিপিসিআর টেকনোলজি। এটার থ্রুতে আমরা আরটিপিসিআরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখন মজার যে ব্যাপারটা, এখানে স্যাম্পলিং খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেপ। যদি আমি কোনো ইনফেকশাস ডিজিজকে আইডেন্টিফাই করতে চাই, তার জন্য প্রপার স্যাম্পলিং হওয়ার প্রয়োজন। যেহেতু ডিজিজটা ইনফেকশাস, স্যাম্পলার যে, অর্থাৎ যে স্যাম্পলিং করছে, তার প্রপার গাউনিং, তার
পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ব্যবহার তার জন্য খুব বেশি প্রয়োজন। কারণ যদি সে স্যাম্পল কালেকশনের সময় নিজে ইনফেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে তাকে দিয়ে আরটিপিসিআর কন্ডাক্ট করা পসিবল হবে না। আরটিপিসিআর যেহেতু খুব সেন্সিটিভ একটা অ্যানালাইটিক্যাল টেকনিক, এই টেকনিকটা আসলে খুব স্মুথলি করতে হয় এবং ভালো নলেজ আছে এমন কেউ এই কাজটাকে করতে পারেন। অর্থাৎ খুব দক্ষ, স্কিল্ড অ্যান্ড ট্রেইন পারসন ছাড়া আরটিপিসিআর আসলে কন্ডাক্ট করা পসিবল নয়। এখন আমরা একটু দেখি যে আরটিপিসিআরের ক্ষেত্রে কি কাজটা হচ্ছে। বর্তমানে আমি যেটা বলছিলাম যে কোভিড-19 যে আউটব্রেক হয়েছে, সেই আউটব্রেকে করোনা ভাইরাসকে ডিটেক্ট করছি আমরা জানি যে করোনা ভাইরাস একটা এনভেলপড ভাইরাস, যে ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হচ্ছে রিভার্স, যেটা হচ্ছে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড। রিভার্স ট্রান্সক্রিপ্টেস যে পলিমারেজ চেন রিয়াকশান, এই রিভার্স ট্রান্সক্রিপ্টেস পলিমারেজ চেন রিয়াকশান দিয়ে আমরা এই করোনা ভাইরাসকে ডিটেক্ট করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে সেটা আমরা কিভাবে করব। এখানে একটু বলছিলাম যে স্যাম্পলিং হচ্ছে একটা ফার্স্ট স্টেজ। এই স্টেজে মূলত আমরা স্যাম্পলটা কালেক্ট করি, অর্থাৎ একজন মানুষ যদি সাসপেক্টেড হয়, তার কাছ থেকে আমরা স্যাম্পলটা কালেক্ট করব। এমন জায়গা থেকে কালেক্ট করব যেখানে ওই ভাইরাসের গ্যাদারিংস আছে। যেমন করোনা ভাইরাস যেহেতু একটা রেসপিরেটরি ভাইরাস, অর্থাৎ রেসপিরেটরি ইলনেস সে করতে এবল, দ্যাট মিন্স হচ্ছে আমাদের যে চ্যানেলটা, অর্থাৎ রেসপিরেটরি প্যাসেজ এবং রেসপিরেটরি প্যাসেজের আশেপাশের জায়গাগুলোতে করোনা ভাইরাসের যে প্রেজেন্স, উপস্থিতি, সেটা থাকার সম্ভাবনা বেশি। এবং সেই জায়গাগুলো কোনগুলো হতে পারে? নস্ট্রিলস থ্রোতে আমরা যদি ন্যাজোফ্যারেঞ্জিয়াল রিজিয়ন থেকে নিই, অর্থাৎ আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অথবা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, এই দুটো জায়গা থেকে মূলত আমরা স্পেসিমেন বা স্যাম্পল কালেক্ট করতে পারি। স্যাম্পল কালেক্ট অনেকভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন এই স্যাম্পলটা যখন আমি নিয়ে নিলাম, এই স্যাম্পলটাকে, তার মানে ওই স্যাম্পলের মধ্যে যে সেলগুলো আছে সেখানে ধরে নিলাম যদি করোনা ভাইরাস থেকে থাকে, তাহলে ওই করোনা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে স্যাম্পলে আরএনএও আছে, প্লাস যদি যে পেশেন্ট থেকে নেওয়া হলো তার নিজস্ব, অর্থাৎ পার্সনস ওন যে জেনেটিক ম্যাটেরিয়াল, নিজস্ব যে জেনেটিক ম্যাটেরিয়াল, সেটাও কিন্তু সেখানে আছে। অর্থাৎ ওখানে কিন্তু ডিএনও আছে পেশেন্টের, এবং যদি ইনফেক্টেড হয়ে থাকে তাহলে করোনা ভাইরাস বা যেটা পজিটিভ অর্গানিজম, সেই অর্গানিজমের আরএনও প্রেজেন্ট আছে। এখানে যে ব্যাপারটি, কেমিক্যাল একটা প্রসেস আছে, বেশ কিছু সলিউশনের ইউজ হয়, অর্থাৎ এই স্যাম্পলটাকে ট্রিট করতে হবে সেভারাল কেমিক্যাল সলিউশন দিয়ে। তো এই সলিউশন দিয়ে ট্রিট করার পর ওখানে যে ঘটনাটি ঘটে, ওখানে যে এক্সেস প্রোটিন ছিল, ফ্যাটস ছিল, বেশ কিছু কেমিক্যাল সাবস্টেন্স ওখানে অ্যাড ছিল, সেগুলো ওয়াশড আউট হয়ে যাবে। অর্থাৎ আমরা এমন একটা স্যাম্পল নিয়ে আসতে চাচ্ছি যেখানে এক্সট্রাক্টেড জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ইনফেক্টেড অর্গানিজম এর যে জেনেটিক ম্যাটেরিয়াল, অর্থাৎ আরএনএ, সেটা ওখানে প্রেজেন্ট থাকবে। দেন ওই আরএনএকে আমরা একটা কমপ্লিমেন্টারি ডিএনএতে কনভার্ট করব। এখানে এই রিয়াকশানটি করার জন্য পার্টিকুলার যে পিসিআর টিউব, ওই টিউবে এটি কি করা যায়, এবং এটি করতে হলে একটা এনজাইমের প্রয়োগ করতে হয় এখানে, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস, যে কারণে এটাকে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেন রিয়াকশান বলা হয়ে থাকে। যেহেতু প্রত্যেকটা সাইকেল যে কাজটা হবে সেটা স্টেজ ওয়াইজ এবং ডিফাইনিড টাইমে হয়, সেজন্য এটাকে রিয়েল টাইম পলিমারেজ চেন রিয়াকশান অনেক সময় বলা হয়। এখন আমরা একটু এটা দেখব যে মূলত এখানে কি হচ্ছে। অর্থাৎ আমার কাছে এখন ধরে নিলাম এটা হচ্ছে সেই ইনফেক্টেড অর্গানিজমের যে আরএনএ, অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সেই আরএনএ, এটা হচ্ছে সে আরএনএ, অর্থাৎ সিঙ্গেল স্ট্র্যান্ড। আমরা এই আরএনএর মাধ্যমে ওই ভাইরাসের প্রেজেন্সটাকে দেখব। এখন কিভাবে দেখব? এই আরএনএটা, সিঙ্গেল স্ট্র্যান্ড যে আরএনএ, এটাতে পার্টিকুলার কোডিং করে আমরা এখানে প্রাইমার অ্যাটাচমেন্ট হবে। প্রাইমার থ্রোতে প্রাইমার যখন মুভ করবে অ্যালং উইথ আরএনএ পলিমারেজ, দেন এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএটা তখন একটা কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করবে। এই কমপ্লিমেন্টারি ডিএনএটা হচ্ছে আসলে ইনফেক্টেড অর্গানিজম থেকে আইসোলেট করা আরএনএ থেকে সৃষ্ট কমপ্লিমেন্টারি ডিএনএ। তার মানে এই ডিএনএটা হচ্ছে ধরে নিতে হবে এই ডিএনএটা সেই অর্গানিজমকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ করোনা ভাইরাসকে রিপ্রেজেন্ট করছে। এখন আমি বলেছি সেই স্যাম্পলে ইনফেক্টেড যে পার্সন ছিল তার জেনেটিক ম্যাটেরিয়ালও আছে। এখন এখানে যে কাজটি করতে হয় সেটি হচ্ছে
এখানে কিছু এই কমপ্লিমেন্টারি ডিএনএর সাথে স্পেসিফিক কিছু ডিএনএ সেগমেন্ট এখানে অ্যাড করে দেওয়া হবে। এটা একটা টেকনিকে এখানে অ্যাড করে দেওয়া হবে, অ্যাটাচমেন্ট হবে সেই ডিএনএ পোর্শনটার। অর্থাৎ এই ডিএনএ পোর্শনটা মূলত টোটাল পিসিআরে যখন আমরা যাব তখন এই ডিএনএ পোর্শনটা একটা হেল্পফুল পার্ট হবে ডিন্যাচুরেশনের জন্য এবং পরবর্তী স্টেপগুলোকে ইনিশিয়েট করার জন্য। এখন সেটা কিভাবে করি, ধরে নিলাম এই যে কমপ্লিমেন্টারি ডিএনএটা, এই কমপ্লিমেন্টারি ডিএনএ তখন রিয়াকশন টিউবে চলে যাবে, অর্থাৎ পিসিআর টিউবে যাবে অ্যালং উইথ সাম আদার কেমিক্যাল সাবস্টেন্সেস। সেখানে কী কী থাকতে পারে, আমি আমার টার্গেট ডিএনএ পেয়ে গেলাম, এখন এটাকে পিসিআরে চলে যাব, আমি টার্গেট ডিএনএ পেয়ে গেলাম। এখানে আরও যে জিনিসগুলো দেওয়ার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে, যেহেতু এটার ডিন্যাচুরেশন হবে অর্থাৎ স্ট্রেন্থ খুলে যাবে, তখন এখানে আমাদের লাগবে হচ্ছে ডিএনএ পলিমেরেজ। এটা একটা এনজাইম যেটা কমপ্লিমেন্টারি ডিএনএ থেকে পরবর্তী বেশ কিছু কপি তৈরি করে দিবে। এছাড়াও এখানে লাগবে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা হচ্ছে বাফার সলিউশন, টোটাল কেমিক্যাল এনভায়রনমেন্ট। এছাড়াও আমাদের যে ডিএনএ পলিমেরেজ, সেই ডিএনএ পলিমেরেজের অ্যাক্টিভিটি স্ট্যাবিলিটির জন্য কিন্তু বাফার সলিউশনের ইউজ হওয়াটা প্রয়োজন। এছাড়া এখানে কিছু ডাইভ্যালেন্ট ক্যাটায়ন সলিউশন থাকে, অর্থাৎ মিনারেলসের প্রয়োজন পড়ে। মিনারেলস যে কাজটা করে, এখানে টোটাল স্টেপ ওয়াইজ যে ডিএনএ ডিন্যাচুরেশন থেকে শুরু করে অর্থাৎ সিনথেসিস পর্যন্ত, রেপ্লিকেশন পর্যন্ত, এখানে এনভায়রনমেন্টটাকে একটা স্টেডি অবস্থায় রাখার জন্য এই ক্যাটায়নগুলোর প্রয়োজন পড়ে। এখন পিসিআর পদ্ধতিতে, অর্থাৎ আমি টোটাল রিয়াক্ট্যান্টগুলোকে আমি যখন পিসিআর মেশিনে দিলাম, সেখানে থার্মাল সাইক্লিংয়ের থ্রুতে বেশ কিছু স্টেজে বেশ কিছু সাইকেল কমপ্লিট করবে। যত সাইকেল কমপ্লিট করবে তত বেশি হচ্ছে কপিস তৈরি হবে। অর্থাৎ যে কপিগুলো তৈরি হচ্ছে সেই কপিগুলো কিন্তু যদি ইনফেক্টেড কোনো ধরনের কোনো ট্রেস থেকে থাকে, তাহলে ওই কপিতে সেই ইনফেকশনের যতই সাইকেল বাড়বে, ওই কপিগুলোতে কিন্তু ইনফেকশনের সেই কমপ্লিমেন্টারি ডিএনএটা কিন্তু ওই জায়গায় রয়ে যাবে। এখানে একটা মজার ব্যাপার, এই আরটিপিসিআরকে কিন্তু অনেক সময় একসময় বলা হতো যে নিউক্লিয়ার ডেরাইভড পিসিআর টেকনিক। তখন এই ডিটেকশনের জন্য যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করা হতো, যেগুলো সবগুলো ছিল রেডিও অ্যাক্টিভ আইসোটোপ। তবে এখন বেশ কিছু ফ্লোরোসেন্ট ডাই ইউজ করা হয়। এই ফ্লোরোসেন্ট ডাই ইউজ করার ফলে আমরা কালার চেঞ্জটাকে ইভ্যালুয়েট করতে পারি। কিভাবে সেটা, পিসিআর পদ্ধতিতে আমি যেহেতু রিয়াকশন টিউবে এই ফ্লোরোসেন্ট ডাই অ্যালং উইথ সাম আদার যে কেমিক্যাল সাবস্টেন্সেসগুলোর কথা বললাম, যেখানে একটা গুরুত্বপূর্ণ সাবস্টেন্স ছিল সেটা ছিল একটা এনজাইম ডিএনএ পলিমারেজ। এই ডিএনএ পলিমারেজের ক্ষেত্রে একটু বলি, ডিএনএ পলিমারেজ কিন্তু আমাদেরকে ইউজ করতে হয়, যেহেতু টোটাল প্রক্রিয়াটাতে বেশ কিছু সময়ে আমরা হিট দেওয়ার প্রয়োজন পড়ে এবং কুলিংয়ের প্রয়োজন পড়ে। হিটিং কুলিংয়ে কিন্তু ডিএনএ ডিন্যাচুরেশনটা হয়। এখানে যদি ডিএনএ পলিমারেজটা স্টেবল না হয়, অর্থাৎ থার্মোস্টেবল না হয়, এটা জরুরি যে এটা থার্মোস্টেবল হতে হবে। না হলে হয় কি, ডিএনএ পলিমারেজ যদি ইটসেলফ ব্রেকডাউন হয়ে যায়, তাহলে টোটাল প্রসেসটা কিন্তু ফেল হবে। তাই এখানে আসলে খুব উন্নত একটা ডিএনএ পলিমারেজ এখানে ইউজ করা হয়, যেটা থার্মাস অ্যাকুয়াটিকাস নামক এক ধরনের ব্যাকটেরিয়া থেকে প্রাপ্ত, যেটাকে বলা হয় ট্যাগ ডিএনএ পলিমারেজ। তো এই হচ্ছে পিসিআরের মধ্যে যা ঘটছে। ট্যাগ ডিএনএ পলিমারেজ ঠিক এই জায়গায় এসে, ট্যাগ ডিএনএ পলিমারেজ, আমার হাতটাকে আমি ধরে নিলাম ট্যাগ ডিএনএ পলিমারেজ, আর এটা আমার কমপ্লিমেন্টারি ডিএনএ, যেটা ভাইরাসের যে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ থেকে সৃষ্ট। তো এই হাতটা হচ্ছে ডিএনএ পলিমারেজ, আর এখানে দুপাশেই অর্থাৎ 3' 5' 3' কন্ডিশনে আমাদের দুটো হচ্ছে প্রাইমার অ্যাসোসিয়েটেড আছে। প্রাইমারের সাথে আমাদের স্ট্র্যান্ডের যে নিউক্লিও বেস সেগুলোর কোডিং করা আছে। আচ্ছা, যখন ডিএনএ পলিমারেজ মুভ করবে, তখন পরবর্তীতে ডিএনএ পলিমারেজের মুভমেন্টের কারণে রেপ্লিকেশনটা হবে। শুরুতে যে কাজটা হয় এখানে, অর্থাৎ পিসিআর পদ্ধতিতে, সেটা হচ্ছে ডিএনএ ডিন্যাচুরেশন, অর্থাৎ এই ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ ডিন্যাচুরেশন হবে। সেটা কিভাবে, এই ডিএনএ ডিন্যাচুরেশন স্টেপটাকে কমপ্লিট করার জন্য টেম্পারেচারের প্রয়োজন পড়ে 94 থেকে 98 ডিগ্রি সেলসিয়াস। এটা ডিপেন্ড করে, অর্থাৎ আমার যে রিয়াক্ট্যান্টের কন্ডিশনের উপর, এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে আমাকে, অর্থাৎ কেমিক্যাল এনভায়রনমেন্টের ডিপেন্ড করে টেম্পারেচারটা আমাকে দিতে হবে। সাধারণত 95-96 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয় এবং এই টেম্পারেচারে কী হয়, ডিএনএটা ডিন্যাচুরেট হয়। ডিন্যাচুরেট হয়ে দুইটা স্ট্র্যান্ডে এটা, অর্থাৎ দুইটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যায়। এই দুইটা সিঙ্গেল স্ট্র্যান্ডে পরবর্তীতে সেকেন্ড স্টেপে গিয়ে প্রাইমার অ্যাসোসিয়েশন হয় এই জায়গায়, এবং এই জায়গায় দুটো প্রাইমার অ্যাসোসিয়েট হয়, যেটাকে বলা হয় প্রাইমার অ্যাসোসিয়েশন অর অ্যানিয়েলিং। এই অ্যানিয়েলিং স্টেজে যখন যায়, তখন
টোটাল কমপ্লিমেন্টারি ডিএনএটা প্রিপেয়ার হয়ে যায় ইনভিট্রো রেপ্লিকেশন। পিসিআর কিন্তু একটা ইনভিট্রো রেপ্লিকেশন প্রসেস। তো এই জায়গায় যেটা হয়, ডিএনএ পলিমারেজ অ্যাসোসিয়েটেড হয় এবং ফাইনাল বা সিনথেসিস স্টেপে পলিমারেজ মুভ করে, প্রাইমার মুভ করে। ফলশ্রুতিতে যেটা হয়, এই প্রত্যেকটা স্ট্রেন্ড একটা কপিকে ক্রিয়েট করে। এইভাবে সাইকেলটা প্রত্যেকটা স্টেজেরই কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে। যেমন আমি বলেছি, ডিন্যাচুরেশন স্টেপে কিন্তু যে টেম্পারেচার সেটা মেনটেন, অর্থাৎ টেম্পারেচারের যে মেনটেন করা, এই জিনিসটা এখানে খুব গুরুত্বপূর্ণ। 2 নাম্বার যে স্টেজটা ছিল, যেটা প্রাইমার অ্যাসোসিয়েশন বা অ্যানিহেলিং, সেখানে কিন্তু টেম্পারেচার তো 50 to 65 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করতে হয়। 52, 53 টেম্পারেচারটা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার। সিনথেসিস স্টেপে গিয়ে 75 থেকে 80 অথবা 70 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করতে হয়। টোটাল রিয়াকশন কমপ্লিট হওয়া পর্যন্ত, পিসিআর শেষ হওয়া পর্যন্ত টিএনএ পলিমারেজকে কিন্তু স্টেবল থাকতে হবে, আদারওয়াইজ টোটাল রিয়াকশন উইল বি ফেল। এখন টোটাল যখন সাইকেলগুলো শেষ হবে, অ্যাপ্রক্সিমেট স্ট্যান্ডার্ড সাইকেল হিসেবে 35 to 40 সাইকেল ধরে নেওয়া হয়। এই সাইকেল শেষ হলে অনেকগুলো ডিএনএ রেজাল্ট হিসেবে অনেকগুলো কপিস আমরা পেয়ে যাব। এই কপিতে যেহেতু ফ্লোরোসেন্স ডাই দেওয়া আছে, সাথে সাথে সাইকেল যত বাড়তে থাকবে, ফ্লোরোসেন্স ডাই কম্পিউটার সিস্টেমে আমরা ফ্লোরোসেন্ট ডাইয়ের অ্যামাউন্টটাকে আমরা ক্যালকুলেট করতে হবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। এবং এই ডাইটা সাইকেল বাড়ার সাথে সাথে যদি ডাইয়ের পরিমাণ বাড়তে থাকে, তাহলে অ্যামাউন্ট অফ ডাই যদি আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে ধরে নিতে হবে যে এখানে ইনফেকশন আছে, অর্থাৎ করোনা ভাইরাস প্রেজেন্ট আছে। এখন এটার সাথে সাথে এটা সিভিয়ারিটি আমি বুঝতে পারবো যদি কম সংখ্যক সাইকেলেই ডাই এর পরিমাণ বাড়তে থাকে। ফ্লোরোসেন্স ডাইয়ের যে গ্রাফটা, এটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, সময়ের সাথে দিকে টাইম এবং ডাইয়ের যে লেভেল, সেই লেভেলটা যদি বাড়তে থাকে, তাহলে আমার এখানে একটা সাইকেলের ব্যাপার আছে। আমার সাইকেল এখন 3 সাইকেল, ডাই অ্যামাউন্ট বাড়ছে। এখন যদি সাইকেল খুব কম সাইকেলেই ডাইয়ের পরিমাণ বেশি হয়, ফ্লোরোসেন্ট ডাই যেটা, তাহলে ধরে নিতে হবে কমপ্লিমেন্টারি ডিএনএ সেই ডাইটাকে ক্যাপচার করেছে। তার মানে ওই কমপ্লিমেন্টারি ডিএনএটা হচ্ছে ভাইরাস থেকে যে আরএনএটা আমরা পেয়েছিলাম, এক্সট্রাক্ট আরএনএ, সেটা। তার মানে ওই স্যাম্পলের মধ্যে অবশ্যই ভাইরাস প্রেজেন্ট আছে, ভাইরাস আইডেন্টিফাইড হলো। এখন এখানে সিভিয়ারিটিটা আমি কীভাবে বুঝবো? যদি কম সাইকেলে অনেক বেশি ডাই দেখা যায়, তাহলে ধরে নিতে হবে এটা সিভিয়ার কন্ডিশনে আছে। করোনা ভাইরাস অথবা কোভিড যে ডিজিজটা 19, এই ডিজিজটা সিভিয়ার কন্ডিশন আছে। আবার দেখা গেল যে 20 থেকে 25 সাইকেল পার হয়ে গেল, তখন ডাই দেখা, তার মানে এখন সে খুব প্রাইমারি স্টেজে আছে। ভাইরাসের যে রেপ্লিকেশন বডিতে হয়েছে, সে রেপ্লিকেশনটা এখন ঠিক ওই লেভেলে হয়ে ওঠেনি। রিয়েল টাইম পলিমারেজ চেন রিয়াকশন একটা আধুনিক এবং স্বীকৃত পদ্ধতি, যেটা করোনা ভাইরাস সহ বেশ কিছু অতীতে কিন্তু বেশ কিছু ভাইরাস এই রিয়েল টাইম পিসিআর দিয়ে কিন্তু ডিটেক্ট হয়েছে। বেশ কিছু ইনফেকশাস ডিজিজের ডিটেকশনের জন্য এটা ইউজ হয়েছে, এখনও তাই হচ্ছে। তো আশা করছি এতটুকু পর্যন্ত আরটিপিসিআরের যে ইউজ, আমি যেটা একটা বর্তমান যে সিচুয়েশন কোভিড-19, যেটা করোনা ভাইরাসের কারণে হচ্ছিল, সেই করোনা ভাইরাসকে দিয়ে আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। আশা করেছি যে সবাই এটা বুঝতে পেরেছে। এবং পরবর্তীতে আমরা হচ্ছে এই পিসিআরের অ্যাপ্লিকেশন, বিভিন্ন জায়গায় যে কী অ্যাপ্লিকেশনগুলো আছে, সেই অ্যাপ্লিকেশনগুলো নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে।